নন বেঙ্গলি হয়েও তিনি যে ভালো বাংলায় কথা বলতে পারেন সেটি কিন্তু আরও একবার প্রমাণিত করে ছাড়লেন। 1-2 মিনিট নয়, প্রায় 28 মিনিট তারা সাক্ষাৎকার করলেন একে অপরের। আমরা বলছি স্মৃতি ইরানি ও পায়েল সরকারের একান্ত ব্যক্তিগত সাক্ষাৎকারের কথা। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানির সাথে বিজেপির প্রার্থী তথা অভিনেত্রী পায়েল সরকারের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছিল গতকাল রাতে। আর সেই সাক্ষাৎকারে স্মৃতি ইরানি জানিয়েছেন বাংলায় বিজেপি সরকার আসলে বঙ্গবাসী ঠিক কি কি জিনিস পেতে চলেছে। তো চলুন এবার পায়েল সরকার ও স্মৃতি ইরানির সম্পূর্ণ সাক্ষাৎকার এবার আমরা দেখে নিই এক নজরে। প্রচুর বড় বড় হোর্ডিং দেখছি কলকাতায় সেটা, বাট যেখানে বাংলার মেয়েদের এতটা এমফেসাইজ করা হচ্ছে সেইখানে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখছি মহিলাদের সুরক্ষা ইজ এ বিগ ইস্যু। ইফ উই টেক দ্য ইনস্টেন্সেস অফ কামদুনি অর পার্ক স্ট্রিট অর মধ্যমগ্রাম, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মহিলাদের উপর রেপ এবং দে আর বিং টর্চার্ড and obviously they are not getting justice and the cases are still pending. So তারা কি বাংলার মেয়ে নয়? Don't they at least deserve justice? দিদি বলছেন বাংলা নিজে মেয়েকে চায়, কিন্তু মেয়ের কি অবস্থা করে রেখেছেন বাংলায় তুমিও জানো। আজকে আমি একটা আমাদের বিধান সভার ক্ষেত্রে আমাদের একটা প্রার্থী প্রিয়াঙ্কা তিবরিওয়ালের সাথে প্রচার করছিলাম। ওখানে একটা মহিলা কর্মীকে লাথি মেরে মেরে একাকার করে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে তৃণমূলের গুন্ডারা। তো আমি মানুষকে একটাই প্রশ্ন করছি, যারা একটা রাজনৈতিক দলের মহিলা কর্মীকে এইভাবে মারতে পারে, ওরা সাধারণ পরিবারে তো অত্যাচার করতে পারে, ওটা আপনারা ভাবতে পারেন। তুমি পায়েল কথা বলছো জাস্টিসের, এক একটি জেলাতে আমরা হাত জোড় করে মমতা দি সরকারকে বলেছিলাম কি আমরা প্রত্যেকটা পুলিশ স্টেশনে মহিলা হেল্প ডেস্ক করতে চাই। দিদি প্রজেক্ট করতে মানা করে দিয়েছেন। নরেন্দ্র মোদী সরকার বাংলায় ফাস্ট ট্র্যাক কোর্ট বানানোর জন্য সেন্ট্রালের নির্ভয়া ফান্ড থেকে টাকা দিতে চাইছিলেন। প্রত্যেকটা আমাদের দেশে নাগাদ 1000 থেকে বেশি ফাস্ট ট্র্যাক কোর্ট আমরা স্থাপিত করেছি, কিন্তু দিদি বাংলায় ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপিত করার জন্য মানা করে দিয়েছে। তো যখন তুমি বলছো কি মহিলারা চায় সম্মান, মহিলারা চায় ন্যায়, ওই জাস্টিসটা কিভাবে পাবে যদি একটি রাজ্যের নিজের সরকার এই জাস্টিসটা পাঠানোর জন্য এই জাস্টিসটা একটা সার্কামস্ট্যান্স এবং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার তৈরি করতে মানা করছে। তাই এইবার যে আমি বাংলায় এক একটি গ্রামে এক একটি কনস্টিটিউয়েন্সি যখন যাচ্ছি, মহিলারা বলছে কি আমরাও জানি কি যদি মহিলার সুরক্ষা চাই তো বিজেপি কে আনতেই হবে। রাইট, অ্যাবসলিউটলি। কলকাতায় আপনিও জানেন দিদি একটা মানে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন কি আমরা সবাই মডার্নাইজ হচ্ছি তাই রেপের ঘটনাটা বাড়ছে। So if you have this is very contradictory, and this is very contradictory as a statement. Absolutely, but if you have a chief minister who is so insensitive, who has used violence as a political weapon, আর পঞ্চায়েতের নির্বাচনে আপনারা দেখেছিলেন কিভাবে মমতাদি আর মমতাদির যে কর্মীরা ওরা কিভাবে অত্যাচার করেছে বিজেপির মহিলা কর্মী যে নির্বাচনে নেমেছিল। নির্বাচন প্র্যাকটিক্যালি হতে দেওয়া হয়নি, পঞ্চায়েত নির্বাচন প্র্যাকটিক্যালি হতে দেওয়া হয়নি। যেখানে যেখানে হয়েছে একটু ওখানেও মহিলারা ধর্ষিত হয়েছে, আর ওদের অপরাধটা কি they stood against the tyranny of Trinamool. If you want to ensure gender justice, people of Bengal need the Bharatiya Janata Party সরকার। Absolutely, I believe so. আর ম্যাম এইটার প্রসঙ্গেই আমার আরেকটা প্রশ্ন আছে, যে কটা কেসেসের এক্সাম্পল আমি দিলাম লাইক কামদুনি, পার্ক স্ট্রিট, সেখানে আমরা দেখেছি যে গ্রুপ অফ অ্যাকিউজ যারা ছিল তারা সবাই ইন মোস্ট অফ দ্য কেসেস মাইনরিটি। তো কোথাও একটা কি মাইনরিটি অপিজমেন্টের প্রশ্নটা এখানে উঠে আসছে যে যার জন্য এই জাস্টিসটা কোথাও একটা হচ্ছে না, বা যার জন্য এই ইস্যুগুলো উঠতেই দেওয়া হচ্ছে না, এগুলো চেপে দেওয়া হচ্ছে। আই থিংক এই নির্বাচনে আপনারা দেখতে পেরেছেন কিভাবে বিহার থেকে একটা পুলিশের কর্মী একটা চুরি করা বাইক খোঁজার জন্য ইনভেস্টিগেশনের জন্য বাংলায় এসেছিল,
ওকে কিভাবে উনি মারা গেছেন। তো একটি মুখ্যমন্ত্রী যখন ডিক্লেয়ার করে দিন কি পুলিশকে আর পুলিশ থানাকে ঘেরাও করে নাও, থানাটা পুড়িয়ে দেয় যখন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, মুখ্যমন্ত্রী কোনো স্ট্রং স্টেপস নেন না, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে বলছে নির্বাচনে প্যারামিলিটারি ফোর্সেস কে ঘিরে দাও। যারা আইনে রক্ষা করছে ওর সামনে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ল এন্ড অর্ডার কে উনি ডিফাইন করছেন বারবার। অ্যাবসলিউটলি উনি নিজে সংবিধানকে ডিফাই করছেন, আর আইনের রক্ষা করার জন্য যারা দাঁড়াচ্ছেন ওর ওপরে অত্যাচারটা মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন। তো এই এনভায়রনমেন্টে কিভাবে মহিলা এবং পুরুষ মানুষ কিভাবে ন্যায় জাস্টিস পেতে পারে? হ্যাঁ, যেখানে ভোটের অধিকারটাই দেওয়া হচ্ছে না এবং বিজেপির মেম্বার বলে তারা মারধর খাচ্ছেন এবং ধর্ষিত হচ্ছেন মহিলারা। 80 বছরের মাকে মেরেছে, ওই মার অপরাধটা কি ছিল? ওর ছেলে বিজেপির কর্মী। রাইট, যিনি এত ইনসেনসিটিভ কি মানুষকে মারো, মানুষের মাকে মারো, মেরে মাথায় ঝুলিয়ে দাও, ওই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আপনি জাস্টিস এক্সপেক্ট করতে পারবেন না। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ সেটা খুবই বুঝছেন। ম্যাম, আমি পরের প্রশ্নটায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আজকে এই যে কোভিড এর একটা সেকেন্ড ওয়েভ এসছে, সারা পৃথিবীতে এসছে, অ্যান্ড অবভিয়াসলি ইন্ডিয়া বিং আ হিউজলি পপুলেটেড কান্ট্রি, সো একটা খুব বেশি ভাবে এফেক্টেড আমাদের দেশ সব রকম ভাবে, অ্যান্ড ভেরি রাইটলি সো। তো এই সময় কিন্তু প্রধানমন্ত্রী 80 কোটি মানুষকে আবার করে ফ্রি অফ কস্ট ফুড গ্রেনস প্রোভাইড করছেন, সেটা উনি অ্যানাউন্স করেছেন রিসেন্টলি। কিন্তু লাস্ট টাইম যখন লকডাউন হয়েছিল আমরা দেখেছিলাম তখনও কেন্দ্র থেকে যে ফুড গ্রেনস যে রেশন এসেছিল সেটা তৃণমূলের লোকজন পৌঁছতে দেয়নি সাধারণ মানুষ অব্দি। মাঝখান থেকে অনেক চুরি হয়েছে, অনেক করাপশন হয়েছে, যেটা সাধারণ মানুষ অব্দি পৌঁছয়নি। তো এইবার যখন সেই রেশন আসবে এবং বিজেপি সরকার, অবভিয়াসলি আমি চাই ক্ষমতায় তারা আসুন এবং আমি শিওর তারা ক্ষমতায় আসবেন, তো যাতে এই কোন রকম করাপশন পেরিয়ে সেটা মানুষের কাছে পৌঁছয়, এইটা হাউ ডু ইউ থিঙ্ক দ্য পার্টি উইল মেক শিওর অফ দ্যাট? বিজেপি, ভারত সরকার একটা সংকল্প নিয়েছিল, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, আর তাই বিজেপি সরকার পুরো দেশে নাগাদ 80 কোটি থেকে বেশি মানুষের একটি রেশন কার্ড করেছে। আর আমরা বাংলায় জানি কি যেই চাল মোদিজি পাঠিয়েছিলেন গরিব মানুষের জন্য ওটা লুট হয়েছে। তাই আমার এটা বিশ্বাস কি সেকেন্ড মে এর পরে যখন আমাদের সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে, মোদিজি ডিজিটাল টেকনোলজিটা বেশ লেভারেজ করেছেন সার্ভিসেস পাঠানোর জন্য। ওই ডিজিটাল টেকনোলজিটা আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা বাংলায় নিশ্চিত হবে, এটা আমার বিশ্বাস। আর তৃণমূলের লোক যে চাল চুরি করেছে, আমি তো দিদিকে জিজ্ঞেস করতে চাই, উনি বলেন উনি বাংলার মেয়ে, বাড়ির মেয়ে কোনোদিন চাল চুরি করেন নিজের বাড়ির? সেই তো দিস ইজ আ ভেরি ভেরি ভ্যালিড পয়েন্ট। বাড়ির মেয়ে বাড়ির জিনিস কি করে চুরি করবে? উনি করেছেন তো কি অধিকারে বলছেন কি আমি বাড়ির মেয়ে আর আমায় ভোট দাও? এক্স্যাক্টলি, উনি যা বলছেন প্রত্যেকটা কথা নিজেই কন্ট্রাডিক্ট করেছেন বাই হার অ্যাকশনস বেসিক্যালি। সেটাই, যেরকম আরেকটা জিনিস আছে, উনি বারবার বলছেন যে আমরা প্রচুর উন্নয়ন করেছি, কিন্তু লাস্ট 10 বছরে যদি উন্নয়ন করেছেন তো রিপোর্ট কার্ড দিচ্ছেন কেন না? এক্স্যাক্টলি, তাহলে উনি এখন নির্বাচনের সময় এত কেন ভয় পাচ্ছেন, এটাও একটা প্রশ্ন। উনি যদি উন্নয়ন করে থাকেন মানুষ তো থাকার কথা ওনার পাশে। ওটাই আমরা পুরো এই নির্বাচনে একটি কথা বলেছি কি তুমি 10 বছর কি কাজ করেছো, আমাদেরকে একটি রিপোর্ট কার্ডটা দাও, আমাদের না দিলে বাংলার মানুষকে দাও, আর আমরা ওই এক একটি ডেভেলপমেন্টের পয়েন্টের উপরে ডিবেট করি। কিন্তু দিদি তো দিচ্ছে না, উনি তো নিজের মঞ্চে উঠে মাত্র নরেন্দ্র মোদীকে গালাগাল দিচ্ছেন। এক্স্যাক্টলি, তাই যদি আমরা এজেন্ডার উপরে, পলিটিক্যাল এজেন্ডার উপরে কথা বলতে চাই, এক একটি জিনিস, লেটস সে শিক্ষা, আপনারা জানেন কি বাংলায় আজকে একটা সরকারি স্কুলের কি অবস্থা, ঝরঝর হয়ে বিল্ডিং পড়ে আছে, যদি একটু বিল্ডিং আছে তো স্কুলে টিচার নেই, টিচার বলছে আমরা কেউ কাটমানি দিতে হয় একটি জবের জন্য, আমরা কেন ওখানে দাঁড়িয়ে একটা দূর গ্রামে পড়াশোনা করাবো, যদি টিচার আছে তো বই নেই। তাই আমরা এখন সংকল্প নিয়েছি কি বাংলায় আমরা সরকারটা প্রতিষ্ঠিত করার পরে 20,000 কোটি টাকা নিয়ে মাত্র আর মাত্র বাংলায় স্কুলের উন্নয়ন করব। আমরা তো নিজের এজেন্ডাটা স্পষ্ট করে বলছি,
দিদি কেন Exactly. বলছেন না, এটাই উনি তো কথা। বলতেই পারছেন না, ঠিক কথা। আর এটার সঙ্গে সঙ্গে ম্যাম এই শিক্ষার যেরকম একটা বিশাল আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, সেরকমই আরেকটা জিনিস হচ্ছে যে there is a huge issue of unemployment, যার জন্য আমরা লাস্ট 10 বছরে দেখেছি প্রচুর ছেলে মেয়ে এখানে পড়াশোনা তো পায়েল, করতে পারছে না। নতুন নতুন ইনভেস্টমেন্ট নিয়ে কেন কেউ আসবে যখন হুম, পুরো হুম, দেশের ইন্ডাস্ট্রি জানে কি হুম, দিদির সঙ্গে কাজ করার জন্য আগে ভাইপোকে কাটমানি দিতে হবে। রাইট, রাইট, ইনভেস্টমেন্ট করার জন্য তিনটে জিনিস চাই। প্রথম, একটা ল এন্ড অর্ডার, একটা হুম, অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম যেখানে হুম, কোনো ভাবে একটা ইলিগাল অ্যাক্টিভিটিকে তুল দেওয়া হয় না। দিদির হুম, তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফাউন্ডেশন কাটমানি, রাইট, দিদির অ্যাডমিনিস্ট্রেটিভ ফাউন্ডেশনটাই ল এন্ড অর্ডার আর আইনটা ভঙ্গ করার লোক দিদির সঙ্গে চলে। হুম, 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 তাই কেন হুম, কোনো ইনভেস্টমেন্ট এখানে আসবে? ওরাও তো চায় এক্স্যাক্টলি। কি ভয়ে ছাড়া কাজ করতে, নির্ভীক হয়ে কাজ করতে। তারা যখন জানে একটি যে ছোট কাজটা ছোট করতে পারবে না ছোট এখানে। ছোট ছোট ব্যবসা যারা করে ওদেরকে জিজ্ঞেস করো, একটি হুম, গলিতে একটি ব্লকে তৃণমূলের হুম, 10 গুন্ডা আলাদা আলাদা করে আসে আর বলে না এই টাকাটা আমার হবে, ওই টাকাটা ওর হবে। তো বাংলায় ছোট ছোট ব্যবসা করার লোকও বলছে কতকে টাকা দিব, বামপন্থে 8 হুম, টাকা দিচ্ছিলাম, তৃণমূলে 10 টাকা দিচ্ছি, এখন আর চাই না ভাই, আমি চাই আমি নিজের ব্যবসার উন্নয়নটা করি। তাই আমরা সংকল্পপত্র জানিয়েছি কি আমরা যারা ছোট ব্যবসা করে ওদের জন্য 10 লাখ অব্দি লোন করে দিব উইদাউট হুম, কোলাট্রাল। সঙ্গে হুম, সঙ্গে আমরা সংকল্পপত্রে লিখে দিয়েছি কি আমরা 10,000 স্টার্টআপ বাংলায় করব, আর ওই হুম, প্রত্যেকটা স্টার্টআপ জন্য 25 লাখ অব্দি আমরা লোনটা দিয়ে দিব, হুম, তাকি হুম, হুম, স্টার্টআপ যে আমরা এনভায়রনমেন্টটা বাংলায় ক্রিয়েট করতে চাই ওটা হুম, হোক। হুম, আর আমরা এক্স্যাক্টলি। আমাদের যে সংকল্পপত্র যদি আপনারা ডিসকাস করুন বিস্তারে, ওটার মধ্যে আমাদের দেওয়া হয়েছে কি আমরা দুটো সি ফুড প্রসেসিং প্ল্যান্ট করব, একটি অটো পার্ক, একটা ফার্মা পার্ক, একটা লেদার পার্ক, একটি জুয়েলারি পার্ক, 10টা ছোট ছোট ফুড পার্ক আর 4টে বড় ফুড পার্ক। তো এই সব প্রিন্সিপাল ডেভেলপমেন্টের প্রজেক্টস আর এজেন্ডাটা আমরা তো বারবার জানাচ্ছি, কিন্তু হুম, দিদির একটাও তুমি ইলেকশনের একটাও স্পিচে এই হুম, সবের উপরে কোনো আলোচনা শুনছো না কেন? কেন কি যে 10 বছর কাটমানি ছাড়া আর কেউ কাজ করতে পারলো না, ও হুম, কিভাবে হুম, ডেভেলপমেন্ট এজেন্ডার উপরে ডিবেট করবে? এক্স্যাক্টলি। তৃণমূলের প্রচারের এজেন্ডাই হচ্ছে বিজেপিকে এখন শুধুমাত্র গালাগালি করা। দ্যাট হ্যাজ বিকাম দি এজেন্ডা বেসিক্যালি। বিজেপি কর্মীকে মারা আর মোদিকে গালাগাল এক্স্যাক্টলি, দেওয়া। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো ম্যাম এই যে আপনি যেগুলো বললেন যে এত কিছু এখানে প্ল্যানিং হচ্ছে কলকাতায় বিজেপি, পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর, তো তাহলে নিশ্চয়ই এখানে এমপ্লয়মেন্টের যে সমস্যাটা রয়েছে সেটা অনেকটাই ঠিক হবে। কারণ এখানে যদি মানুষ কাজ নিশ্চিত, কেন করতে কি পারেন, প্রথম পড়াশোনা করে। এমপ্লয়মেন্ট আর ইনভেস্টমেন্টের প্রথম নিড ল এন্ড অর্ডার মেনটেন করা। রাইট। যখন নিজে মুখ্যমন্ত্রী গুন্ডা নিয়ে ঘুরছে, যখন নিজে হুম, মুখ্যমন্ত্রী বলছে কি আইনটা ভঙ্গ করো, তখন হুম, ল এন্ড অর্ডারের গ্যারান্টি কোথায় থাকলো? রাইট, আর রাইট। আপনি কলকাতায় ভীষণ কথা বলছেন, আমরা নিজে সংকল্পপত্রে দিয়ে দিয়েছি আমরা 22,000 কোটি টাকা নিয়ে কলকাতার মাত্র ডেভেলপমেন্ট ফান্ডটা করব। হুম, ভেবে দেখুন হুম, এই ডেভেলপমেন্ট ফান্ডের আমরা যখন কথা বলছি তো নিশ্চিত আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যান পাথওয়েটাও ভেবে রেখেছি। কিন্তু এক্স্যাক্টলি, মমতা দিকে এক্স্যাক্টলি। জিজ্ঞেস করুন আপনি কি করতে যাচ্ছেন কলকাতার জন্য। এত বছর ধরে কলকাতা মেট্রো এক্সপেনশনটা থেমে রেখেছিল কেন? হুম, হুম, আমরা হুম, বলছি হুম, বাংলা যদি উন্নয়ন করতে হয় তাহলে একটি ইনভেস্টর কেন আসবে বাংলায় যদি ওর পুরো কোম্পানি ক্যাপাসিটি আর ম্যানেজারিয়াল ক্যাপাসিটির জন্য এখানে হেলথ ফেসিলিটি নয়। রাইট, মমতাদি রাইট। এতদিন ধরে আজকে তো কংগ্রেসের সঙ্গে ব্যাকডোরে জোট করছেন, হুম, ওর হুম, আগে তো হুম, উনি সরকারে ছিলেন কংগ্রেসের সাথে, তখন হুম, কেন হুম, উনি এখানে এইমস স্থাপিত করতে পারলেন না? তাই বিজেপি এখন বলছে উনি করতে পারলেন না, আমরা একটি নয় 3টে এইমস স্থাপিত করব। হুম, তুমি কোভিডের হুম, হুম, কথাটা হুম। জিজ্ঞেস করছিলে, এত হ্যাঁ, হ্যাঁ, মাস হ্যাঁ। ধরে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীজির সাথে হুম, মিটিংস করছে, মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিটিং আসছে না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, রাইট, অ্যাবসলিউটলি। সো ম্যাম আরেকটা আমার প্রশ্ন আছে এখানে যে আমরা লাস্ট অনেক বছরে দেখছি ইন আ মেট্রো সিটি লাইক কলকাতা
প্রচুর ইলিগাল ইনফিল্ট্রেশন হচ্ছে, সেটা ফেক রেশন কার্ড দিয়ে, আধার কার্ড দিয়ে, ভোটার আইডি দিয়ে প্রচুর, এন্ড ওটাই দিস তো ইজ আ মমতা দির কোয়েশ্চন অফ ইলিগাল ভোট সিকিউরিটি। ব্যাংক, এন্ড দিস ইজ that আ is কোয়েশ্চন her অফ illegal সিকিউরিটি। vote bank. I don't think she is interested in securing people as much as she is interested in securing votes. Having a vote bank, right, right. So, how do you think after coming to power, BJP is going to take care of that? I think that when we talk about illegal immigration, that is something BJP has very strongly raised a momentum against. The Home Minister has Mhm. been more than, I think, Mhm. vociferous about the fact that when it Mhm. comes to Bengali Hindu refugee, they will Mhm. get their citizenship rights. When it Right. comes to illegal immigrants, Mhm. one illegal immigrant and entity in Bengal will be thrown out with due process and with due paperwork. I think for too long, Mamata Di has used them as a vote bank to enrich herself. It is Mhm. time to Absolutely. enrich Bengal. And these illegal immigrants, they, Mhm. I think, eat into the rights of every Bengali, of every Mhm. Indian citizen. So for Mhm. me, আমি তো অবাক হয়ে যাই কি দিদি ইন্ডিয়ান সিটিজেনের অধিকারে রক্ষা করছেন না, উনি ইন্টারেস্টেড কিভাবে ইলিগাল ইমিগ্রেন্টস এর অধিকারটা রক্ষা করুক, কেন কি ওটা দিদির Exactly. ভোট ব্যাংক। Exactly. So, when do you think BJP is going to implement the CA, Citizenship Amendment Act? সেটা কবে হবে বা কিভাবে The হবে? home minister has been more than, I think, has been more than detailed in his observations about the same. The fact that Mhm. currently we are in a pandemic and that exercise has Hmm. to be undertaken with every state government. But what do you Mhm. say of a state government like the one in Bengal that refuses to respect laws passed by the Parliament of India? Yes, So that is absolutely. why, to ensure the implementation of law, to ensure law and order in this state, it is paramount, it is extremely essential to ensure that the BJP comes to power and formulates a government. Now, let me say, when I Absolutely. say that it is Hmm. paramount, it is essential, I need to reconfirm and affirm to you that in all the phases of voting, আমরা দেখতে পেরেছি Hmm. কি Hmm. ভোটার বিজেপির পক্ষে ভোট করছে, তৃণমূল Hmm. নিজের Hmm. টেবলে এজেন্টও পাচ্ছে না, একটা কর্মীকেও পাচ্ছে না ভোটিং এর দিনে। তো যত এবং যত বিজেপির ফেস, এজেন্টকে মারধর করছে, এটা আমার নিজের হ্যাঁ, তো কনস্টিটিউয়েন্সিতে আমি দেখেছি। ওটাকে কত মারবে, কত কত মারবে? লোককে রাইট, মারবে। তাই তো রাইট। এখন যে একটা বিজেপির পক্ষে একটা হিউজ সার্জ সাপোর্টে হুম, এখন হুম, মানুষও হুম। বাংলার জিজ্ঞেস করছে কি দিদি আর কত মারবো, আর কত এক্স্যাক্টলি, মার এক্স্যাক্টলি। খাবো, আর আর কত কত মার আমরা, খাবো? হ্যাঁ আর কত মার খাবো, আর তুমি আর কত করতে পারছো অত্যাচারটা। সেকেন্ড মে ইজ এক্স্যাক্টলি, অ্যারাউন্ড দ্য কর্নার and the time is এক্স্যাক্টলি। ticking for Didi and Trinamool. অ্যাবসলিউটলি। অ্যান্ড মমতা ব্যানার্জি লাস্ট দুবারই ইলেকশন কমিশনের আওতাতেই তিনি ইলেক্টেড হয়েছেন অ্যাজ দি চিফ মিনিস্টার। এবং যখন কমিউনিস্ট পার্টি এখানে ক্ষমতায় ছিলেন পশ্চিমবঙ্গে, তখনও কিন্তু তিনি এই এতগুলো ফেজে ভোট করা সম্পর্কে কখনো কোনো প্রশ্ন করেননি। সাডেনলি এবার শি ইজ শোয়িং আ গ্রেট No, ডিল but অফ ডিসকমফর্ট। why she's showing a great deal of discomfort because so many phases of elections have been necessitated because of the state of law and order in Bengal. এক্স্যাক্টলি, And who রাইট, is অ্যাবসলিউটলি, responsible for it? Mamata Bandyopadhyay. রাইট, অ্যাবসলিউটলি। এবং Somebody কোথাও who একটা কি এটার directs ওনার। somebody who হুম, হুম, directs her workers कि जाओ হুম, paramilitary forces কে ঘেরাও করো। বোলপুরে হুম, গিয়েছিলাম দুদিন আগে, ওখানে হুম, উনি বলেছেন কি পুলিশ থানাকে ঘেরাও করে নাও। এই হুম। মহিলাটা আইনের রক্ষা আর গণতন্ত্রের রক্ষা করবে? সে অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং কোথাও একটা উনি এখন বলছেন যে নির্বাচন কমিশন পার্শিয়াল হয়ে যাচ্ছে, ইম্পার্শিয়ালিটি দেখাতে পারছে না বা নিউট্রাল যারা পার্সপেক্টিভ জানে কি রাখতে ওরা, পারছে না। না যারা জানে ওরা নির্বাচন হেরে যাচ্ছে, ওরা হুম, সিস্টেমিকলি এই কথাটাই করে। আপনাকে এক্স্যাক্টলি, মনে এন্ড দিস আছে ইজ আ সাইন অফ প্রথম, হিপোক্রিসি। no, this is a sign of defeat, ইয়া, not রাইট, hypocrisy, it's a ভেরি sign of রাইটলি সো, defeat. ভেরি রাইটলি সো। ইয়া, রাইট, প্রথম ফেজ রাইট। যখন ভোটিং এ হয়েছে, ওর পরে মমতা বন্দ্যোপাধ্যায় এক একটি পার্টিকে চিঠি লিখে বলছেন কি ভাই হুম, আমায় বাঁচাও আমি হেরে যাচ্ছি। That's a উম, clear cut sign of acceptance of defeat. এক্স্যাক্টলি। কোথাও একটা ওরা হেরে যাচ্ছেন, নিজেরাও বুঝতে পারছেন, কিন্তু এটা দিস ইজ আ সাইন অফ ডেসপারেশন অলসো কোথাও একটা গিয়ে। এবং কোথাও একটা না লাস্ট যখন আমরা অ্যাসেম্বলি ইলেকশন দেখেছিলাম, সেই তুলনায় বিজেপি
is kind of a lot more confident কোথাও একটা, এবং ভীষণ একটা জয়ের ব্যাপারে we are much more sure of winning, এবং এই 5 বছর আগেও কিন্তু এই সিনারিওটা ছিল না। So what is the secret behind BJP flourishing so much here within such a short span of time? আমাদের এই রাজ্যে এত বছর আমাদের কর্মীরা খুব খেটেছে, খুব সংঘর্ষ করেছে, অত্যাচারটা খুব সহ্য করেছে। কত লোক তো 130 আমাদের কর্মীরা মারা গেছে। দিস ইজ নট বিন অ্যান ইজি ব্যাটল। আমি জানি এই নির্বাচনেও আমাদের যে ছোট ছোট কমিটির, বুথের কমিটির লোক ওদের বাড়িতে ঢুকে ওদের বউকে মারা গেছে, ওর বউকে এবং বাচ্চাদের মারধর করা হয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, 4-5 বছরের বাচ্চাদের, প্রেগনেন্ট মহিলাদেরকে মেরেছে। এই সব দিদি বেশ করেছেন। আর উনি ভাবছিলেন কি এইভাবে মারকাট করব তো বিজেপি কর্মীরা ভয় পাবে। উনি জানেন না কি বিজেপির কর্মীরা অত্যাচার সহ্য কেন করছে, আমরা করছি। আমাদের একটাই কল্পনা, আমাদের একটাই সংকল্প কি আমরা এক একটি গরিব পরিবারে উন্নয়নটা চাই। যদি যত মারবে, উই আর দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, 20 কোটি থেকে বেশি আমরা লোক মেম্বার, কত মারবে, কতজনকে মারবেন আর কত মারবেন। তাই এই যে আমাদের আমরা 2019-এ যে লোকসভা ইলেকশন হয়েছিল তখনও দিদি বলছিল বিজেপি কিছু করতে পারবে না, কিন্তু যখন আমাদের সিটটা উঠেছে বাংলায় তখন দিদি নিজের লোকের কর্মীদের মিটিং করে বলছে চলো এখন কাটমানিটা ফেরত দিয়ে দাও, বিজেপি ভালো সিট করেছে। তাই এক একটি আমরা we have taken it one step at a time। আর এই যে ভিক্টরি হবে 2nd May, that will be dedicated to every কর্মী who has lost their life, every family that is still keeping the memory of that কর্মী alive, every কর্মী যে মার খেয়েছে, যার উপরে অত্যাচার হয়েছে। এই নির্বাচনের আমাদের ভিক্টরিটা will be dedicated to them। অ্যাবসলিউটলি। এবং ম্যাম কোথাও একটা আমরা দেখেছি যে বাংলা, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, পুরো ভারতের রাজনীতির ক্ষেত্রে একটা খুব সিগনিফিকেন্ট প্লেস সবসময় বাংলার আছে, এবং কোথাও একটা সেটা এবারেও আমরা অ্যাসেম্বলি ইলেকশনে সেটাই দেখি যে বেঙ্গল ইজ বিকাম দি প্রাইম প্লেস অফ ইলেকশন, কোথাও একটা যেখানে বারবার সাপোজ ইনক্লুডিং দ্য পিএম, ইউ অফ কোর্স ম্যাম, অমিত শাহ জি, জেপি নাড্ডা জি, ইউ অল আর কামিং রিপিটেডলি ফর দ্য ক্যাম্পেইন। এবং কেন মনে হচ্ছে যে বাংলার এই ইলেকশন জেতাটা এই মুহূর্তে এতটা এতটা ইম্পর্টেন্ট ইন টার্মস অফ দ্য পলিটিক্যাল সিনারিও ইন ইন্ডিয়া? Because people of Bengal are important, right? They have been devoid of development for too far। 30 বছর বামপন্থ, 10 বছর মমতাদি, 40 বছরে কত জেনারেশনস নষ্ট হয়ে গেছে। 40 বছরে শিক্ষার ক্ষেত্রে কত আমরা ধাক্কা খেয়েছি। 40 বছরে বাংলা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কত ডিসঅ্যাডভান্টেজ হয়েছে। 40 বছরে এই পুরো স্টেটে যদি ভালো ইনফ্রাস্ট্রাকচার আমরা করতে পারলাম, what a great contribution to the legacy of Bengal and to the development of country that would have been। Exactly, which was the capital of India once upon a time। It is still the pride of India, but for us to ensure that we do justice to the aspirations of all Bengalis, it is pertinent that a BJP Sarkar is voted into power। রাইট। এবং বারবার যে আমরা এবার তৃণমূলের ক্ষেত্রে শুনছি যে বহিরাগত বহিরাগত বলা হচ্ছে, এবং বহিরাগত দিদি যখন দিল্লিতে স্পিচ দিতে আসেন হিন্দিতে, তাহলে দিদি বৈরাগী তো? দিদি যে কংগ্রেস পার্টির সাথে কাজ করছিলেন, দিদি যে কংগ্রেস পার্টির সাথে পার্টি করছিলেন, উনি কি দিদির বাড়ির লোক? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, রাইট। এবং বারবার কোথাও একটা ভীষণ পিন পয়েন্ট করা হচ্ছে যে যখনই ভারতীয় জনতা পার্টির একজন আসছেন, যেই পার্টির প্রাণ পুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি কি বাংলার বাইরের লোক? সেই তো, সেই তো। বাংলা কি ভারতবর্ষের একটা রাজ্য নয়? এবং সবসময় কি জিওগ্রাফিক্যাল পজিশনটাই ইম্পর্টেন্ট? Is it not the heart that is important? Is it not the intention that is important? Everything is important. Right. Geography, heart, intention, all is important. The issue is কি যখন দিদি সোনিয়া গান্ধীর সাথে নিজের রাজকারণটা করছিল, সোনিয়া গান্ধী কি দিদির বাড়ির লোক? না তো। রাইট, 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 রাইট। নরেন্দ্র মোদী যে এই দেশে জন্ম নিয়েছেন, উনি বাইরের লোক, আর সোনিয়া গান্ধী দিদির বাড়ির লোক। Is that her position?
এক্স্যাক্টলি মানে ভীষণ এটা একটা মানে উনি বারবার নিজের কথাই নিজে কন্ট্রাডিক্ট করছেন আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং ওনার এই ১০ বছরের যে এখানে তৃণমূল শাসনের যে সময়টা আমরা বারবার দেখছি ইউথকে সবসময় ভীষণ রিভোল্ট করতে আন্দোলন করতে যে তাদের যারা গ্রুপ ডি ওয়েটিং লিস্টে ইউথকে তো রয়েছে বা বাইরে ফেলে এসএসসি দিচ্ছে, যখন ইউথ কোনো ইয়াংস্টার কোনো প্রশ্নটা করছে বলছে তুমি সিপিএম করছো, বাইরে ফেলে দিচ্ছে। এবং যখন এখনো তারা বারবার হাঙ্গার স্ট্রাইক করছে যে যাতে তাদের এই সমস্যাগুলো সমাধান হয়। দে আর স্টিল অন ওয়েটিং লিস্ট এবং তাদের কিছু হচ্ছে না এখানে। তো এখানে যখন ভারতীয় Bengal will come off the waiting list the day Bengal has a BJP সরকার। অ্যাবসলিউটলি আই বিলিভ সো, আই পার্সোনালি বিলিভ সো। এবং আমরা যেটা বিজেপি সরকার যখন আসবে এখানে এবং ভারতীয় জনতা পার্টি বারবার ফোকাস করছেন যে আমরা এখানে সোনার বাংলা তৈরি করব, যে আমাদের ৫টা বছর আমাদের এই সুযোগটা প্রয়োজন, আমরা চাই এই সুযোগটা মানুষ আমাদের দিন। সো ডু ইউ থিঙ্ক এই ৫ বছর এখানে যে আনএমপ্লয়মেন্টের সমস্যাটা সেই সমস্যাটা সলভ হবে? এন্ড হাউ ইজ দ্যাট গোইং টু বি আমরা সলভড? নিশ্চিত when we talk about making Kolkata financial services এর hub, when we talk about প্রত্যেকটা বাড়িতে পরিষ্কার খাবার জল দেওয়া, প্রত্যেকটা গরিব মানুষকে বাড়ি করা দেওয়া, হুম প্রত্যেকটা বাংলায় ১০,০০০ কোটি টাকা নিয়ে ১০০ নতুন কলেজ, ৫০ নতুন পলিটেকনিক কলেজ, and that is why we are laying the foundation for সোনার বাংলা। অ্যাবসলিউটলি। আর আরেকটা আমার একটা লাস্ট প্রশ্ন আছে ম্যাম, এটা মানে আমার যেটা মনে হচ্ছে যে এখনো দুটো ফেজ বাকি এখানে এবং দুটো ফেজ ইলেকশনে এটা একটা খুব চ্যালেঞ্জিং কিছু কিছু সিটস রয়েছে এখানে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে যে রাসবিহারীতে যিনি রয়েছেন আমাদের যারা ক্যান্ডিডেট, বলছিল কি পুরো ইলেকশনটা চ্যালেঞ্জিং ছিল, ওরা এখন বলছে একটি দুটো সিট চ্যালেঞ্জিং। বুঝতে পারছো হাউ দ্য টাইড হ্যাজ টার্ন? এক্স্যাক্টলি। এন্ড মানে বলছিল এটা তো কি আমার বিজেপি একটাও বুথে, যারা বলছিল এজেন্ট দিতে বিজেপি পারবে না। একটাও ভোটে এজেন্ট পাবে না, কর্মী পাবে না, ওদের নিজের বুথটা ফাঁকা। এক্স্যাক্টলি। টাইড ইজ এবং টার্নিং। যে দুটো ফেজ বেঁচে আছে ওই ফেজ এক একটা ভোটারকে হাত জোর করে বলছে, বাংলার এক একটি মানুষ এই যত ফেজ হয়ে গেছে ওটার মধ্যে নির্ধারিত করে নিয়েছে কি ওরা বিজেপি সরকারটা করছে, আপনারাও নিজের দুটো ফেজে বিজেপির পক্ষে ভোটটা দিন, এই আমি প্রার্থনা নিবেদনটা জানাচ্ছি। Absolutely, ma'am. And this is something I want to ask you personally because people who This is the last like question us who I'll are have to take. please. This is like people like us who are the new entrants and we come from a completely different profession. And somehow, like you also coming from that same profession. So, what are the challenges you faced and how did you deal with it? This is something If you are personally I want to know. if you are dedicated to the upliftment of the poor, if you are Yeah. dedicated to ensuring better opportunities for every Indian citizen, then you Right. do not have to do any sangharsha to fit in. You will fit in perfectly if you believe in the Constitution of India, if you believe in respecting your fellow citizens, and if you believe in reaching out with help to people who are in need. Right. ভালো Absolutely, থাকো ma'am. পায়েল, সেকেন্ড মে I'll পরে keep that দেখা in হবে। mind. Nishchoy, ma'am. I so wanted to see you and thank you so much. Jai Shri Ram. Thank you. Jai Shri